রবিবারের দুপুর, কাজকর্ম থেকে ছুটি। পটল ভাজা, কচি পাঁঠার ঝোল, ঝোলের মধ্যে ছোট ছোট নরম তুলতুলে আলু, আর শেষ পাতে কাঁচা আমের টক মিষ্টি চাটনি দিয়ে পেট পুরে চেটে পুটে ভাত খেয়ে ঘরে এসে ভাত ঘুম দিয়েছিলাম। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আমি গালাগালি দিয়ে ফোনটা ধরি। গোপাল, গোপাল তালুকদার বলছেন আপনি? বলছি। আমি পরেশ ডাক্তার বলছি। আপনার দাদুর শরীরের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসুন, আজ যে কোনো সময়। ভয়ে কেঁপে উঠি আমি। দাদুর এত বাড়াবাড়ি হয়ে গেছে? হবে নাই বা কেন? বয়স তো কম হলো না, প্রায় 90। এই ভয়টা তো ছিল আমার মধ্যে, তবুও সেটা কখনো স্বীকার করিনি। কিন্তু আজ হঠাৎ সেই কঠিন বাস্তব আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার চোখ, মুখ, শরীর থেকে দুপুরের ভাত ঘুমের আমেজ চলে যায় নিমেষে। তাড়াতাড়ি বলে উঠি, আপনি যে করেই হোক দাদুকে কিছু হতে দেবেন না, আমি আসছি। কিন্তু আপনার দাদু কি একটা বলছেন, বারবার বলছেন আপনি যেন কাল আসেন, রাতে আপনাকে আসতে বারণ করছেন। জানি ওটা দাদুর একটা ভয়, আমি ঠিক চলে আসব। ফোনটা রেখে দিই আমি। ফোন রেখে দিয়ে একটা ব্যাগ গুছিয়ে নিই আমি। ব্যাগে কয়েকদিনের জামা কাপড়, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ভরে নিই কোনো রকমে। আমি আমাদের ম্যানেজারকে জানিয়ে দিই যে কয়েকদিন আসতে পারবো না, আর ও যেন সেই সময় সব কিছু সামলে নেয়। বেরিয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখাই যদি কোনো গাড়ি এসে দাঁড়ায়। অবশেষে একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ায় সামনে। উঠে বসি ওটায়। বলি, অ্যাসপ্ল্যানেড, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ে সেখানে যাব। জানলার কাঁচ নিচে নামিয়ে দিয়ে দেখি বাইরের দিকে। দেখি রবিবারের আলস্য জড়িত ধীর গতিতে এগিয়ে চলা শহরটাকে। শহরে আসি প্রায় বছর সাতেক। দাদু পাঠিয়ে দিয়েছিল আমাকে গ্রাম থেকে কাজকর্ম করে খেতে। শহরে ব্যবসা বাড়ানোর দায়িত্বটা তো আসলে আমার ঘাড়েই দিয়েছে দাদু। আমার আবার তিনকুলে কেউ নেই, না আছে বাবা মা, না আছে ভাই বোন। ওরা সবাই ছিল, কিন্তু বিয়েও একটা হয়েছিল, সেটাও ওই গ্রামে থাকতেই হয়েছিল। কিন্তু তারপর বউটা হঠাৎ করে জলে ডুবে মরে গেল। তারপর তো দাদু আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। গ্রামেও অনেকদিন যাওয়া হয়নি। গ্রামে গেলেও থাকি না, ওখানে সকালের দিকে যাই আর বিকেলে বেরিয়ে চলে আসি। আসলে ওখানে থাকতে ভালো লাগে না, আর দাদুও আমাকে থাকতে দেয় না ওখানে, বিশেষ করে রাতে। সত্যিই তো, ওই অজপাড়া গায়ে কিছুই তো নেই, ভালো লাগে না ওখানে থাকতে। আমাদের বংশ প্রাচীন সময়ে জমিদার বংশ ছিল, সেই ইংরেজদের আমলে। জ্ঞান হওয়ার পরে দেখেছি সেই সম্পত্তির প্রাচুর্য আর নেই। তবে গ্রামে সবাই দাদুকে মান্যগণ্য করত। বিশাল বড় বাড়ি ছিল আমাদের, রাজপ্রাসাদের মতো। সেই বাড়িটার বেশিরভাগ অংশ তখন ভেঙে পড়েছিল, কিন্তু দাদু সেগুলোকে আর সারানোর ব্যবস্থা করেনি। প্রচুর টাকা পয়সার ধাক্কা, আর কার জন্যই বা করবে? এক এক করে তো সবাই মারা গেল। এখন পুরো বংশে শুধু আমি আর দাদু। এই যুগেও দাদু আমাকে চিঠি পাঠায়। আসলে পুরনো দিনের মানুষ তো, আর তাই ওই সব নতুন যন্ত্র ব্যবহার করতে পারে না দাদু, বা ইচ্ছে করে ব্যবহারও করে না। সপ্তাহে একবার করে দাদুর সাথে ফোনে কথা হয়, প্রতি রবিবারে রাতে। অনেক বছর দাদুই গ্রামের মাথা ছিল। এখন বয়স হয়ে গেছে, আর তাই সেখানে অন্য কেউ একজন এসেছে। তবুও যে কোনো রকম সমস্যাতে লোকজন দাদুর কাছেই প্রথমে আসে। আগের সপ্তাহে দাদু বলছিল, বুঝলি গোপাল, গ্রামে কিছু একটা হয়েছে রে। গ্রাম ছেড়ে সব শহরের দিকে চলে যাচ্ছে। গ্রামে থেকে কোনো লাভ নেই, শহরে নাকি টাকা পয়সা উঠছে। ওই টাকা পয়সা ধরতে হবে তোকে, তোকে অনেক বড় হতে হবে। আমাদের কাপড়ের ব্যবসাটা আরো বড় করতে হবে তোকে। গোপাল আমার নাম। গ্রামে অন্য অনেক কিছুর সাথে এই কাপড়ের ব্যবসাটাও আছে আমাদের। তবে গ্রামের থেকে শহরে লাভ অনেক বেশি, সেটাই আমি দেখি। পাশের কয়েকটা গ্রাম থেকে 250 বা 300-তে এক একটা শাড়ি কেনা হয়, আর তারপর সেই সব শাড়ি দাদু পাঠিয়ে দেয় এখানে। সেটাকেই শহরে প্রায় 2.5 বা 3 হাজারে বিক্রি করি আমি। আমাদের দোকানের খুব নাম আছে শহরের বোকা মানুষগুলোর মধ্যে।
ওদেরকে কথায় ভুলিয়ে মাথায় হাত বুলিয়ে যাতে শাড়িগুলো প্রায় 10 থেকে 20 গুণ দামে বিক্রি করা যায়, তার জন্য চৌখোস ছেলে মেয়েদেরও রেখেছি আমি। আর সেই সব মেয়েদের বেশিরভাগই আমাকে সঙ্গ দেয়, সপ্তাহে 2 থেকে 3 বার। এখন মনে হয় পরে আর বিয়ে না করে ভালোই হয়েছে, তাহলে এই সুখ তো আর পাওয়া যেত না। আর এটাও একটা কারণ যে আমার গ্রামে গিয়ে থাকতে ভালো লাগে না, বিশেষ করে রাতের বেলাতে। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। ড্রাইভার বলে ওঠে, চলে এসছি সাহাব। ড্রাইভারের গলার স্বরে তাকাই আমি। পুরনো নানান কথার ভিড়ে আমি ভুলেই গেছিলাম যে আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে। আজ যদি না যেতাম তাহলে রাতে সুনন্দার সাথে সময় কাটাতাম। ধুর, দাদুর এই অবস্থা আরো কয়েকদিন পরে হতে পারত। রবিবারের দিনেই। রবিবার? রবিবার? আজ রবিবার? আর এটা আবার জ্যৈষ্ঠ মাস। আজ বাংলা মাসের কত তারিখ? কত তারিখ আজকে? আমি ড্রাইভারকে জিজ্ঞেস করি, এই যে আজ বাংলা মাসের কত তারিখ? বাংলা? ইংরেজির তারিখই মনে নেই, দেখতে হবে মোবাইল খুলে। আর আপনি বাংলা মাসের তারিখ জিজ্ঞেস করছেন? নামুন তো তাড়াতাড়ি, এই গরমে বেশি বকাবেন না, ভাড়াটা মিটিয়ে দিন। আমি নিজেকে বোঝালাম, না না, এসব কিছুই ভুল ধারণা, এরকম কিছু না। আর দাদুর শরীরটা খারাপ, ডাক্তার যেভাবে বলেছে আমাকে তো যেতেই হবে। আমি ছাড়া আর কেউ নেই দাদুর জীবনে আজকের দিনে, আমার জীবনেও তাই। দাদু চলে গেলে আমি যে সম্পূর্ণ অনাথ হয়ে যাব। না না, আমাকে যেতেই হবে। সাদা চোঙের মতো লম্বা শহীদ মিনারের পাদদেশ থেকে বাসে উঠে বসি আমি। বাসে করে এখন যেতে হবে প্রায় ঘন্টা দেড়েক। তারপর মহাকাল গ্রামে নেমে নদী পেরোতে হবে, সেটা সময় লাগবে মিনিট 15। নদী পেরিয়ে নামবো আমি পাঁচকুয়া গ্রামে। ওখান থেকে আরও 4 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাকে, পৌঁছে যাব আমাদের গ্রামে। সুবর্ণচাপা গ্রামের নামটা খুব সুন্দর, কিন্তু এখনো সেই গ্রামে সেভাবে এসে পৌঁছয়নি বাইরের চাকচিক্য। এখনো রাতের বেলায় ওখানে লোকজন হাতে হ্যারিকেন ঝুলিয়ে না লণ্ঠন ঝুলিয়ে যাওয়া আসা করে, বা হাতে টর্চ। বাইসাইকেলে করে গেলে তার সামনের লাইট জ্বালা থাকে। এখনো রাস্তা পাকা হয়নি ওখানে। অনেক দিন ধরেই হবে হবে করছে, কিন্তু সেই দিনটা যে কবে আসবে কে জানে। এখনো মাটির রাস্তায় ভরসা ওখানে। দিনের বেলাতে যদিও বা পায়ের টানা ভ্যান পাওয়া যায়, রাত হয়ে গেলে প্রায় কিছুই পাওয়া যায় না ওখানে। তখন ওই পা গাড়ি ভরসা। গ্রামের ভেতর দিকে আজও বিয়ের সময় কোণে আসে পালকিতে চড়ে। ওই গ্রামের মধ্যে গেলে হঠাৎ করেই মনে হয় যেন সময়টা পিছিয়ে গেছে প্রায় 30-40 বছর। ফোনের সিগন্যাল আছে, কিন্তু ইন্টারনেট কাজ করে না সেভাবে। বেশিরভাগ সময় ফোনটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসে হাত উঁচু করে আকাশের দিকে বাড়িয়ে সিগন্যাল ধরতে হয়। আর ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। মাটির রাস্তাতে এমনভাবে কাদা জমে যায় যে কোনো রকম গাড়ি বাইসাইকেলও যায় না, কাদার মধ্যে আটকে যায়।